হাসিনা ভারতে বসে রাজনীতি করতে পারবেন না বলছে নয়াদিল্লি। দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা আইনমন্ত্রী। ধর্মকে পুঁজি করে একটি গোষ্ঠী বিভেদ তৈরির চেষ্টা করছে ফখরুল। দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ জামায়াতের। হামলা মামলা করে জনগণকে রাজপথ থেকে সরানো যাবে না, সিলেটের তৃতীয় দিনের পদযাত্রায় এনসিপি নেতারা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, মার্কিন বিশেষ দূতের টেকসই প্রত্যাবাসন নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ভারতে পলাতক শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। শশী থারুরের নেতৃত্বাধীন সেদেশের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির লোকসভায় দেওয়া এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যাবর্তনে ঢাকার অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে নয়াদিল্লি। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই বাংলাদেশের নানা রাজনৈতিক ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন 78 বছর বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রী। তবে ভারত সরকার বলছে ভিন্ন কথা। দেশটির কেন্দ্রীয় সরকারের দাবি, দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কংগ্রেস এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি লোকসভায় দেওয়া প্রতিবেদনে একথা উল্লেখ করেছে। সংসদীয় কমিটির ভাষায়, অস্তিত্বের হুমকিতে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের ঐতিহ্য এবং মূল্যবোধের অংশ। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকা যে অনুরোধ করেছে সেটি উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, এক্ষেত্রে বিদ্যমান আইন এবং প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে উঠে আসে গঙ্গা পানি চুক্তির বিষয়টিও। চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তি নবায়নে দ্রুত আলোচনা শুরুর তাগিদ দেওয়া হয়েছে। চীনকে ইঙ্গিত করে বাংলাদেশে বিদেশি শক্তিগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি। বন্ধু নয় এমন কোনো দেশ যদি বাংলাদেশে সামরিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তাহলে সেটি ভারতের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়াও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক উন্নয়ন, ভিসা প্রক্রিয়া দ্রুতকরণ সহ নানা বিষয়ে সুপারিশ করেছে ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনের বাইরে সরকার কিছুই করবে না। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে। সকালে ঝিনাইদহ কালেক্টরেট চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমালা উদ্বোধন শেষে এসব কথা তিনি জানান। সরকার বিচার বিভাগের উপর কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে মন্ত্রী বলেন, আদালত, আইন ও পুলিশ বিভাগ নিয়ন্ত্রণ করা হলে সরকারি দলের বিরুদ্ধে থানায় মামলা হতো না। 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের গুলশানের বাসা থেকে গাড়ি বহরে বের হয়ে রাজধানীর হাতিরঝিল বিজয় সরণি হয়ে শ্যামলী, মিরপুর এবং কচুক্ষেত এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার গাড়ি বহরে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে এসব এলাকা ঘুরে দেখেন। বিকেল 4টায় বাসা থেকে বের হয়ে প্রায় 2 ঘন্টা পরিদর্শন শেষে সন্ধ্যা 6টার পর বাসায় ফেরেন প্রধানমন্ত্রী। গতকাল রাতেও তিনি উত্তর সিটি প্রশাসককে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শনে বের হয়েছিলেন। ধর্মকে পুঁজি করে একটি গোষ্ঠী দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের রুখে দিতে হবে। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সকল ধর্মের মানুষের সম্পদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার। তিনি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভেদের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান তিনি জানান। অনুষ্ঠানে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠান সহ সনাতন পরিষদের যেসব দাবি আছে সেগুলো বিবেচনা করে ইতিবাচকভাবে সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি জানান। সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। প্রশ্ন তোলেন, সরকারের প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থাকলে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? জামায়াত আমির আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের সময় দুর্নীতি বেড়েছে। এ নিয়ে দেখুন শাহাদাত অভ্রের রিপোর্ট। রাষ্ট্র ও প্রশাসনের কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান প্রশ্ন তোলেন, সবকিছু সরকার প্রধানের ইশারায় চললেও দলের নেতাকর্মীরা চাঁদাবাজি বন্ধ করছে না কেন? মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে তিনি গদিতে বসেই বলে দিলেন, যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে ছাতা বলা যাবে। মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হবে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? চাঁদাবাজি নির্মূল করুন, কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি, কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। গণভোটে 5 কোটি মানুষের রায় রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে যারা ব্যর্থ হবে তাদের পরিণতি হবে ভয়াবহ। হঠকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের নেতারা, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে এসে এ কথা তিনি বলেন। তিনি আরও বলেন, কথা বলার কর্মসূচি করার
কথা বলার, কর্মসূচি করার অধিকার সবারই আছে, এটি সরকারের নিশ্চিত করা উচিত। তিনি বলেন, সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে কি পদক্ষেপ নেয় এটাই এখন দেখার বিষয়। এনসিপি নেতাদের ওপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কা করে বলেন, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এবার সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ করলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রদলের হামলায় আহত আলিফ চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর তিনি এমন অভিযোগ করেন। তিনি জানান, সরকার গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করা হবে। এ সময় খুব শীঘ্রই সরকার জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেন নাহিদ ইসলাম। আলিফের উপর হামলায় সরকার ও বিএনপির নীরবতার নিন্দা জানানোর পাশাপাশি জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয় নাই। সরকারি বাহিনীর দ্বারা আক্রমণের শিকার হয়েছে। এই সরকারের যারা পৃষ্ঠপোষকতায় আছে সন্ত্রাসী বাহিনী, ছাত্রদল, যুবদলের নামে, তারা চাইলে যে কাউকে দিনে দুপুরে আক্রমণ করতে পারে, মেরে ফেলতে পারে, চোখ উপড়িয়ে নিতে পারে এবং তার কোনো বিচার এই দেশে হয় না। এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগ এই সরকারকে এটা দেওয়া হবে না। আমরা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করব যদি এই ধরনের গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। শুক্রবারও সিলেটের 3 উপজেলায় পদযাত্রা ও পথ সমাবেশ করছে এনসিপি। বিকেলে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে সমাবেশে দলটির নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন। বলেন, হামলা করে মামলা দিয়ে জনগণকে রাজপথ থেকে তাদের সরানো যাবে না। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। পদযাত্রা কর্মসূচি নিয়ে দুদিনের সফরে সিলেট অবস্থান করছেন এনসিপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জে সভা শেষে সিলেট শহরে ফেরার পথে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহর হামলার শিকার হলে বাড়ানো হয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। পরবর্তী সভাগুলো ছিল শান্তিপূর্ণ। বিকেলে কোম্পানীগঞ্জের পথসভায় সার্জিস আলম বলেন, রাজনীতিতে মতের ভিন্নতার মতো কথার বলার ধরনেও ভিন্নতা থাকবে। হিংসা পরিহার করে রাজনীতিতে সহ অবস্থানের আহ্বান জানান তিনি। তবে হামলা মামলা করে তরুণদের রাজপথ থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেন আরেক মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্দিষ্ট দলের আর কোনো গুরুত্ব নেই। আমরা জনগণের পক্ষে কথা বলি, আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি না। আগামী স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীক নাই। একটা তরুণদের সামনে সুযোগ আসছে, তারপর একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান, কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই। দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে সরকারি মদতে মামলা হয়েছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিলে এবং সচেতন হলে থ্যালাসেমিয়া সহ জন্মগত বিভিন্ন রোগে আক্রান্তদের সহায়তা সম্ভব বলে মনে করেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদুর রহমান। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি এই মত দেন। থ্যালাসেমিয়া সহ জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য দেশব্যাপী একটি ডেটাবেস গড়ে তোলার উপর জোর দেন ডক্টর জুবাইদা। বলেন, একটি ডেটাবেস প্রস্তুতের পথে এগিয়ে যাওয়া এবং এজন্য রেজিস্টার অনুসরণ করা প্রয়োজন। রোগ শনাক্তের পর থ্যালাসেমিয়া রোগীদের সুনির্দিষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করারও পরামর্শ দেন তিনি। এগিয়ে যাওয়া এবং একটি রেজিস্ট্রার মেনটেন করা।
থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করতে না পারলেও তাদের ও পরিবারদের সান্ত্বনা ও সহমর্মিতার মাধ্যমে আশ্বাসের হাত বাড়িয়ে দেয়া। সচেতন মানবিক সমাজ হিসেবে আমার কাছের, আমার পাশের দেশবাসীর জন্য আমরা এটুকু করলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হবে ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার পরিমাণ অনেক কমে এসেছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প সফর আশার সঞ্চার করেছে। বিকেলে উখিয়ায় মার্কিন প্রতিনিধি দলের সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশে রোহিঙ্গারা যতদিন থাকবে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। এর আগে দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজার পৌঁছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। না, ইউএসএআইডির ফান্ড বন্ধ হলেও ওচার মাধ্যমে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে হিউম্যানিটেরিয়ান রেসপন্সে কিন্তু তাদের ডোনেশন অব্যাহত রেখেছে এবং আমাদের এইখানেও এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর দাতা দেশ। তো সুতরাং আমার বিশ্বাস এই সফরের পরে নিশ্চয়ই ওনারা নিজ চোখে দেখে গেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। আমার বিশ্বাস এটা কন্টিনিউ করবেন ওনারা। দুই বোনের কাঁধে একমাত্র ভাইয়ের লাশ, কণ্ঠে প্রতিবাদ আর চারিদিকে গুলির শব্দ। জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত ও মর্মস্পর্শী সেই স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন ভাই হারানো মিম আক্তার ও তার বড় বোন। আজও ভুলতে পারে না ভাই রাব্বিকে হারানোর শোক। বাকরুদ্ধ হয়েও সেদিন অস্বাভাবিক প্রতিবাদের শক্তি কাজ করেছিল তাদের মধ্যে। শহীদের রাব্বি পরিবারের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার। এ নিয়ে দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্ট। দুই বোনের কাঁধে একমাত্র প্রিয় ভাইয়ের লাশ, শোকের অশ্রুপাতের সময় কোথায়? কণ্ঠ তখন প্রতিবাদের বারুদ। চারদিকে গুলির আওয়াজ, মরছে মায়ের সন্তান, গুলিতে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে সহপাঠী বন্ধুর শরীর। তার মধ্যেই বুকে পাথর বেঁধে ভাই রাব্বির লাশ কাঁধে তুলে নিয়ে দুই বোনের এই বিক্ষোভের মিছিল। সময়টা 2024 সালের উত্তপ্ত প্রতিবাদী জুলাই। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলের এই ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষোভের আগুনে ফেটে পড়ে দেশ। কিছু ছবি শুধু মুহূর্ত ধারণ করে না, তারা হয়ে ওঠে একটি ইতিহাসের দলিল। এই ভিডিওটি তেমনি জুলাই অভ্যুত্থানের শোক, সাহস আর প্রতিবাদের এক অনন্য স্মারক হয়ে রয়েছে। ভাই রাব্বির লাশ কাঁধে নিয়ে মিছিল করা সেই বোন মিম আক্তার জানিয়েছেন, সেদিন ভাই হারানো শোক করার সুযোগ হয়নি তার। একটা আদরের ভাই এভাবে পড়েছিল রাস্তায়। ও সবসময় আমার বড় বোনকে বলতো যে চিন্তা নাই, তুই মারা গেলে আমি তোকে কোলে করে নিয়ে যাব। আর আমার ভাইকে আমরা নিয়ে গেছি কাঁধে করে। যখন কোনো বোন তার ভাইয়ের এই চেহারা দেখবে, তার মধ্যে না ভয় থাকবে না, তার মধ্যে যতটুকুই থাকবে সেটা হচ্ছে ওই ফ্যাসিস্টের জন্য ঘৃণা, ক্ষোভ আর ভাই হারানোর হাহাকার। 4 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে 4 শহীদের লাশ নিয়ে বিক্ষোভ হয়। তার একজন ছিল রাব্বি। আন্দোলনের দিনগুলির স্মৃতিচারণ করতে গিয়ে মিম বলেন, কোনোভাবেই তার ভাইকে বাসায় আটকে রাখা যেত না। গণতন্ত্রের এ লড়াইয়ে বিজয় নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিল রাব্বি। আমি বলতেছি আর যাওয়া যাবে না, যা হয়েছে হয়েছে, আর যাওয়া যাবে না।
কারণ আমার বাসার সামনে আমি দেখতেছি প্রত্যেক দিন অনবরত এতগুলো মায়ের সন্তান চলে যাচ্ছে। ওর একটা কথাই ছিল, এবার কোনো দল বা নামেনি, এবার সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছে, এবার সব মানুষ নেমেছে, এবার জালিমের পরাজয় হবে। আর আমি শহীদ হলে হয়েছি, তুমি শুধু তোমার ভাইয়ের কথা চিন্তা করো, এতগুলো ভাই যে চলে যাচ্ছে স্বার্থপরের মতন তাদের কথা ভাবো না। আমি কি আমার কারোর জন্য মাথা ব্যথা নাই, আমার কারোর নিয়ে মাথা ব্যথা নাই, আমি শুধু জানি আমার ভাইটা আমার কাছে থাকলেই চলে। ভাই হারানো বোনের একটাই চাওয়া, দেশে ন্যায় বিচার আর মানুষের অধিকার ফিরে আসুক। আইন ব্যবস্থায় আরেকটু সচ্ছল হওয়া দরকার, বিশেষ করে যারা জুলাইকে নিয়ে কটাক্ষ করছে তাদের প্রতি আরেকটু ব্যবস্থা নেওয়া উচিত। মানে কোনো মায়ের সন্তান জানি রাস্তায় না মরে, একটা নিরাপদ বাংলাদেশ আমরা চাই এই সরকারের কাছে। এমন জানা অজানা রাব্বিদের আত্মত্যাগের বিনিময়ে আধার পেরিয়ে এক আলোকিত প্রভাতে আসে ফেসিবাদ মুক্তির বার্তা। আপেল, শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প ও সিএনজি লাইন চালিত যানবাহনে গ্যাস সংকট অব্যাহত রয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। ভুক্তভোগীরা দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন। আপেল, শাহরিয়ারের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটছেই না, বরং দিন দিন বাড়ছে। সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ অনেক যানবাহন চালকের। বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি, গ্যাস মিললেও পরিমাণে কম। আবার কিছু কিছু পাম্প সাময়িক বন্ধ। প্রতিদিন আমাদের গ্যাস নিতে হইতেছে 3-4 ঘন্টা লাইনে থেকে। এই যে এখন থেকে সকালের নাস্তাটাও আমরা খেতে পারি নাই। এদিকে মালিকরা ফোন দেয় ডিউটির জন্য। রাত্রেবেলা শুয়ে থাকে, 1-2টার সময় আসি ভালো প্রেশার পাওয়ার জন্য, ও সময় থাকে না, 100 প্রেশার থাকে। আর এই যে বড় গাড়ি নিষেধ করার পরও বড় গাড়ি টঙ্গিতে দেখেইলাম, বড় গাড়ি লাগা রাখছে, সরকার কিন্তু বড় গাড়ি নিষেধ করছে। আজকে শুক্রবার আমার ছুটি ছিল, তাও ওই যে বলে যে গ্যাস নিয়ে এসো, আর নয়তো এই গ্যাসের সমস্যা না থাকলে আমার তো ডিউটি আসা লাগবে না। সবচেয়ে বেশি বিপাকে সিএনজি অটোরিকশা চালকরা। কমে গেছে আয়, জীবিকা নির্বাহ হয়ে পড়েছে কঠিন। দুইবার লইতে গেলে 4 ঘন্টা করে 8 ঘন্টা, অর্ধেক সময় জায়গায় গ্যাস লইতেই। আর হইলো গ্যাস ঢুকে 40 টাকা 50 টাকার গ্যাস, এই যে এটা তো লইছি 24 টাকা গ্যাস ঢুকছে। এই 24 টাকা গ্যাস দিয়ে কী করা যায়? এরা মালিকরা তো একটু জমা কম নেয় না, আমরা তো খুবই অসহায় হয়ে গেছি। তেলের লাইনটা যাওয়া ছিল, মালিকরা খুলে লাইছে যে আমরা 2 লিটার তেল নিয়ে চালামো। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আমরা সবাই কষ্ট পাচ্ছি, শুধু এমপ্লয় না, আমরা সবাই আমরা একটা চাপের মুখে আছি যে এত চাপ, অথচ আমাদের এই গ্যাস যা বিক্রি হওয়ার কথা তা তো বিক্রি হচ্ছে না, কারণ প্রেশার কম। গাড়ি আছে প্রচুর, কিন্তু আমাদের বিক্রিটা ওরকমভাবে হচ্ছে না। আমাদের যে মেশিনগুলো চলছে, মেশিন তো বিদ্যুতের তো কষ্ট খরচ ওই সমানই আসবে, কিন্তু আমাদের তো ওই হারে আমাদের সেলটা বাড়ছে না। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। গ্যাস না থাকায় চুলা জ্বলছে না কোনো কোনো এলাকায়। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। আপেল, শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। নতুন আরেকটি ফ্যাসিবাদী ধারা সৃষ্টি করে বর্তমান সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে জাতীয়তাবাদী স্ট্যাটিয়ান সোসাইটির উদ্যোগে আয়োজিত জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। জুলাই স্মৃতিচারণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতার প্রতিফলনই হল 24-এর গণঅভ্যুত্থান। ঢাকা বিশ্ববিদ্যালয় বা কয়েকটি স্থানে আন্দোলন করে কেউ জুলাই গণঅভ্যুত্থানের সম্পূর্ণ কৃতিত্ব নিতে চাইলে জনগণই সেটার বিচার করবে বলেও মন্তব্য করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। গুমের খুনের স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে গুম, দমন, পীড়ন, নির্বাসন আর রাষ্ট্রের কর্তৃত্ববাদী চরিত্র নিয়ে অভিজ্ঞতা ও বিশ্লেষণ বিষয়ে ডক্টর মোবাশ্বের হাসান সম্পাদিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা থাকলেও সেটিকে অজুহাত বানিয়ে অতীতের কর্তৃত্ববাদী শাসনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, গুম খুনের স্মৃতি ভুলিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির বলেন,
রাষ্ট্র গঠনের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে ফরমাইশি বুদ্ধিজীবীতা। একই সঙ্গে ১/১১ পরের রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রের চরিত্র, শিক্ষা ব্যবস্থা এবং জনগণের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে চলমান বিতর্ক আরও গভীর করার আহ্বান জানান তিনি। মহাকাশ বিজ্ঞান চর্চায় দেশের তরুণদের আগ্রহ বাড়াতে অনুষ্ঠিত হল ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2026-এর জাতীয় চূড়ান্ত ও পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার রাজধানীর নভ থিয়েটার হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশিক মোসাদ্দেক। সকালে জাতীয় চূড়ান্ত পরীক্ষায় জুনিয়র ও সিনিয়র ২ বিভাগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ২১০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে প্রতিযোগীরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নভ থিয়েটারের প্ল্যানেটেরিয়ামে 2টি বিশেষ শো অনুষ্ঠিত হয়। ১০০ ব্যক্তিত্বকে নিয়ে প্রকাশিত হলো খ্যাতিমান শিশু সাহিত্যিক এবং মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গ্রন্থ প্রিয়জন আপনজন। রাতে গুলশানের একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই গ্রন্থের প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মিডিয়া জগতের স্বনামধন্য মানুষেরা। বইটির লেখক ফরিদুর রেজা সাগর ছাড়াও কথাশিল্পী ইমদাদুল হক মিলন, বহুমাত্রিক শিল্পী ও নির্মাতা আফজল হোসেন এবং অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের আলাপচারিতায় সাজানো হয় অনুষ্ঠানটি। আলোচকরা বলেন, যাদের নিয়ে এই গ্রন্থ লেখা হয়েছে তারা প্রায় সকলেই এই দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির খ্যাতিমান ব্যক্তি। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গানের মধ্য দিয়ে শেষ হয় প্রকাশনা উৎসব। রাজধানীর জাতীয় জাদুঘরে 4 দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাগরণ সিজন 2। শিশুদের চোখে জুলাই শিরোনামে এই আয়োজন করছে সাইমুম শিল্প গোষ্ঠী। এই উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের স্বপ্ন, সাহস, আত্মত্যাগ ও আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন। 4 দিনের এই আয়োজনে থাকবে জুলাই ভিত্তিক ডকু ফিল্ম প্রদর্শনী, মঞ্চ নাটক, কিডস জোন, জুলাই বায়োস্কোপ, জুলাইয়ের ধ্বংসযজ্ঞের আলোকচিত্র ও প্রদর্শনী এবং শিশুদের জন্য বিশেষ সাংস্কৃতিক আয়োজন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 133 শিশুর স্মরণে বিশেষ প্রদর্শনীর পাশাপাশি তরুণদের অংশগ্রহণে ডকু ফিল্ম প্রতিযোগিতারও আয়োজন করা হবে। আগামী 1 আগস্ট থেকে 4 আগস্ট সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এই আয়োজন চলবে। দর্শনার্থীদের জন্য আয়োজনটি উন্মুক্ত থাকবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। টানা বর্ষণ ও বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় নিত্যপণ্যের বাজারে ক্রেতার নাভিশ্বাস। কাঁচা মরিচ আজও বিক্রি হয়েছে প্রতি কেজি 400 টাকা দরে। সবজির সরবরাহ কম, টান পড়েছে মাছের যোগানেও। আরও বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম, তবে কিছুটা কমেছে গরুর মাংসের দাম। বিস্তারিত দেখুন সেলিম মালিকের রিপোর্টে। জুলাইয়ে টানা 2 সপ্তাহের বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় তলিয়ে যাওয়ায় সবজি ও ফসলের ব্যাপক ক্ষতির প্রভাব পড়েছে বাজারে। মোহাম্মদপুর টাউনহল বাজার ঘুরে দেখা গেছে সবজির সরবরাহ স্বাভাবিকের তুলনায় বেশ কম, তাই দামও বাড়তি। বেগুন গেছে সপ্তাহ ছিল 120, এই সপ্তাহ 140, আর গোলটা ছিল 160, এটা 180 হয়েছে। আর কাঁচামরিচ ছিল 300 টাকা কেজি, ওটা 400 টাকাও আছে, 320 টাকাও আছে, 360ও আছে। সাধারণ মানুষের যে ইনকাম সোর্স বা ইনকামের যে লেভেল পর্যন্ত, এই লেভেলে তো ক্রস করে ফেলছে। ডিমের দামেও উত্তাপ। লাল ও সাদা ডিমে ডজনে বেড়েছে 10 টাকা। লাল ডিমের ডজনে 130 টাকা ছিল, এখন 140 টাকা। সাদা 120 টাকা ছিল, এখন 130 টাকা। ডজনে 10 টাকা বাস। ডিমের সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। ব্রয়লার আগে ছিল 180 টাকা, আর এখন আমরা বিক্রি করতেছি 190 টাকা। আর সোনালি গত সপ্তাহে ছিল 320-30, এই সপ্তাহে 320-30। বেশিরভাগ দেশি মাছ আগের দামে বিক্রি হলেও পদ্মার ইলিশের দাম উঠেছে প্রায় 3000 টাকা। ভরা মৌসুম ইলিশ পাচ্ছি না আমরা। 1 কেজির কাঁচা ইলিশ 2800 টাকা কেজি, আর 700-800 গ্রাম এটা হলো 2500 টাকা কেজি।
বাজারে পণ্যের দামের উত্তাপের মধ্যে 30 টাকা কমে 750 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসির মাংস 1200। কুরবানির পর আমরা 800 টাকা করে গরুর মাংস বেচছি, মাঝখানে 780 টাকাও বেচছি। তো এখন বাজার একটু কম, তাই বিধায় 750 টাকা আমরা গরুর মাংস বিক্রি। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। এবারে ফুটবল। সাফের শিরোপা পুনরুদ্ধারে ভক্তদের প্রত্যাশার চাপটা ভালোই বুঝতে পারছেন বাংলাদেশের কোচ টমাস ঢুলি। ঘরের মাঠের কন্ডিশন ও দর্শক সমর্থন নিজেদের পক্ষে থাকলেও আগাম কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নন তিনি। তবে টুর্নামেন্টের আগে ফুটবলারদের মানসিক অবস্থার পরিবর্তন আর নিজেদের সেরাটা বের করে নিয়ে আসাই বড় লক্ষ্য এই কোচের। NTVকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টমাস ঢুলি। মমিনুর রিপনের রিপোর্ট। সাফের শিরোপা পুনরুদ্ধারের জন্য এবার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। ঘরের মাটিতে প্রতিযোগিতা হওয়ায় কন্ডিশন ও সমর্থক পুরোটাই দলের পক্ষে। পূর্ণ শক্তির দল পাওয়া নিয়ে শঙ্কা আছে ভারতের। ফিফার নিষেধাজ্ঞায় নেপাল, তবে শক্তিশালী স্কোয়াডই বড় অনুপ্রেরণা স্বাগতিকদের জন্য। হামজা, শামিদ, ফাহমিদুলদের নিয়ে গড়া দল নিয়ে 23 বছর পর দক্ষিণ এশিয়ার মর্যাদার মুকুটটা আবারও মাথায় তোলার ভালো সুযোগ বাংলাদেশের সামনে। অবশ্যই নিজের দেশ, স্টেডিয়াম আর গ্যালারি ভরা নিজেদের সমর্থন থাকার যে অনুভূতি, তা সত্যি অন্যরকম এক শক্তি। নিঃসন্দেহে এগুলো আমাদের বাড়তি সাহায্য করবে। তবে নতুন কোচ, প্রবাসী ও স্থানীয় ফুটবলারদের কম্বিনেশন হওয়াটা একটু চ্যালেঞ্জিং। প্রতিযোগিতা শুরুর আগে খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন আর তাদের কাছ থেকে সেরাটা বের করে আনাটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। কোচের দায়িত্ব নেয়ার পর একসঙ্গে পুরো দল নিয়ে কাজ করার সময়টা খুব কমই পেয়েছেন বাংলাদেশের কোচ। সাফের আগেও খুব বেশি সময় পাচ্ছেন না তিনি। যেটুকু সময় পাবেন সেখানে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে ঢুলির। তবে ফুটবল পাগল এই দেশের জন্য শিরোপা জেতাটা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন বাংলাদেশের কোচ। আমরা আগাম কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, তবে একটি কথাই বলতে পারি, সামর্থ্যের সেরাটা দিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কারণ এই দেশ, সমর্থক আর খেলোয়াড়রা একটি শিরোপার যোগ্য বলেই আমি মনে করি। আর এজন্যই আমরা কঠোর পরিশ্রম করব যেন লক্ষ্যে পৌঁছাতে পারি। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসতে যাচ্ছে সাফের 15তম আসর। তার আগে পুরো দল নিয়ে 1 সপ্তাহ অনুশীলন করার সুযোগ পাবেন কোচ টমাস ঢুলি। প্রস্তুতির জন্য এটি পর্যাপ্ত হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ। মমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা। এবারে সংস্কৃতির খবর। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশি সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানে রাগ, শ্যাম কল্যাণ, হংসধ্বনি, জয় জয়ন্তী সহ একাধিক রাগ এবং মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুন বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন ওস্তাদ আজিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি, সাধারণ সম্পাদক, ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এরই সাথে শেষ করছি রাতের খবর। তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনা ভারতে বসে রাজনীতি করতে পারবেন না, বলছে নয়াদিল্লি। দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা, আইনমন্ত্রী। ধর্মকে পুঁজি করে একটি গোষ্ঠী বিভেদ তৈরির চেষ্টা করছে ফখরুল। দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ জামায়াতের। হামলা মামলা করে জনগণকে রাজপথ থেকে সরানো যাবে না, সিলেটে 3য় দিনের পদযাত্রায় এনসিপি নেতারা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, মার্কিন বিশেষ দূতের টেকসই প্রত্যাবাসন নিয়ে আলোচনা। এই ছিল রাতের খবরে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।